গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতার পথে ট্রাম্প। চুক্তির কাঠামো তৈরির ঘোষণা স্থগিত করলেন বাড়তি শুল্ক। দ্বীপটির সার্বভৌমত্ব নিয়ে আলোচনা হয়নি দাবি ন্যাটোর। গাজার শান্তি পরিষদে যুক্ত হওয়ার ঘোষণা সৌদি, তুরস্ক, পাকিস্তান সহ ৮ মুসলিম দেশের। ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জোর। উপত্যকায় ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিক সহ নিহত ১১। ইউক্রেন যুদ্ধ বন্ধে আজ রুশ প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক। আলোচনার টেবিলে থাকবে ভূখণ্ড ইস্যু। কিয়েভ সহ কয়েকটি শহরে রুশ হামলা জোরদার। সিরিয়া সীমান্তের উত্তেজনা ছড়িয়ে পড়ছে প্রতিবেশী দেশে। তুরস্কে কুর্দিপন্থী বিক্ষোভ থেকে কয়েকজন আটক। ইরাকে ৭,০০০ আইএস বন্দীকে স্থানান্তর করছে যুক্তরাষ্ট্র। এবং এবার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে বন্দুক হামলায় নারী সহ নিহত ৩। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও এক। বন্দুকধারীকে ধরতে অভিযানে পুলিশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। গ্রিনল্যান্ড ইস্যুতে ন্যাটো মহাসচিবের সঙ্গে বৈঠকের পর দ্বীপটির ভবিষ্যৎ চুক্তির রূপরেখা তৈরির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ন্যাটোর মহাসচিব মার্ক রুট জানান, বৈঠকে ডেনমার্কের সার্বভৌমত্ব নিয়ে কোনো আলোচনা হয়নি। যুক্তরাষ্ট্র ন্যাটো বৈঠকের পর ডেনমার্কের প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, নিরাপত্তা, অর্থনীতি, বিনিয়োগ সহ সব ইস্যুতে আলোচনার অবকাশ থাকলেও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। এর আগে ইউরোপের কয়েকটি দেশের উপর ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া ১০% শুল্ক স্থগিত করেন ট্রাম্প। তিনি দাবি করেন, গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ আহরণে যৌথভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র, ইউরোপ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউরোপের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ঝড় হ্যারির তাণ্ডব। ভারী বৃষ্টিতে গ্রিসে 2 জনের মৃত্যু। নিউজিল্যান্ডে ভূমি ধসে 2 জনের প্রাণহানি, নিখোঁজ বেশ কয়েকজন। গাজার শান্তি পরিষদে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব সহ 8টি মুসলিম দেশ। উপত্যকায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখা, অবাধে ত্রাণ প্রবেশ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জোর দিচ্ছে দেশগুলো। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা। দখলদার বাহিনীর হামলায় 3 সাংবাদিক সহ 11 জন নিহত হয়েছেন। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হামাস অস্ত্র সমর্পণে রাজি হয়েছে। 3 সপ্তাহের মধ্যে অস্ত্র ত্যাগ না করলে সংগঠনটিকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। আন্তর্জাতিক সময় আরও থাকছে। প্রায় 15 বছর বন্ধ থাকার পর বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি পুনরায় চালু করল জাপান। আগামী মাসে বাণিজ্যিকভাবে শুরু হবে বিদ্যুৎ উৎপাদন। রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যকার তিক্ত সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিপুল প্রাণহানির পরও 2 নেতা যুদ্ধবন্ধে সমঝোতায় না পৌঁছালে তা চরম বোকামি হবে বলে মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। এমন পরিস্থিতিতে আজ ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল। আলোচনার টেবিলে থাকবে ইউক্রেনের ভূখণ্ড ইস্যু। এদিকে ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রুশ সেনারা। হামলায় প্রায় 1,500 পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। রাশিয়ার দক্ষিণাঞ্চলে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে কিয়েভও, এতে কয়েকজন আহত হন। আন্তর্জাতিক সময়। সিরিয়া সীমান্ত ঘিরে চলমান উত্তেজনা ছড়িয়ে পড়েছে তুরস্ক, ইরাকে। বুধবার তুরস্কে কুর্দিপন্থী বিক্ষোভ থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। এদিকে সিরিয়া থেকে সর্বোচ্চ 7,000 আইএস বন্দীকে ইরাকে স্থানান্তর শুরু করেছে যুক্তরাষ্ট্র। সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলছে, বন্দীরা যাতে পালিয়ে গিয়ে আবারও সংগঠিত হতে না পারে সেই ঝুঁকিতেই এই উদ্যোগ। আন্তর্জাতিক সময়। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে বন্দুক হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াকার স্ট্রিটে হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আরও একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারী এখনও পলাতক। লেবাননের দক্ষিণাঞ্চলের 3টি গ্রামে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 2 জন নিহত হন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার লেবাননের দক্ষিণাঞ্চলের কেন্নারির বাজুরিয়ে ও জাহরানি গ্রামে হিজবুল্লাহর অস্ত্র মজুদ সহ বিভিন্ন স্থাপনায় বিমান ও ড্রোন হামলা চালানো হয়। হামলার আগে সাইদুন বন্দরের দক্ষিণে কেন্নারিত গ্রাম সহ কয়েকটি এলাকায় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি হলেও প্রায় প্রতিদিনই লেবাননের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইসরায়েল।
যুদ্ধবিরতি চুক্তিতে সশস্ত্র গোষ্ঠী নিরস্ত্র করার অঙ্গীকার থাকলেও ইসরায়েলের দাবি সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি লেবানন। মিয়ানমারের জাতীয় নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি না দেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। তৃতীয় ধাপের নির্বাচনে কোনো পর্যবেক্ষক দলও পাঠাবে না জোটটি। বিতর্কিত নির্বাচনের মধ্যেই সংঘাতের কারণে কাচিন রাজ্যের একাধিক টাউনশিপে ভোট বাতিলে বাধ্য হয়েছে জান্তা সরকার। মিয়ানমারের বিতর্কিত নির্বাচন ঘিরে বিশ্বজুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা। 3 ধাপের নির্বাচনের মধ্যে 2 ধাপ এর মধ্যেই সম্পন্ন হয়েছে। আগামী 25শে জানুয়ারি চূড়ান্ত ধাপের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগের 2 ধাপের নির্বাচনে জান্তা সমর্থিত ইউএসডিপি সরকারের প্রার্থীরা বেশ কয়েকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে। তৃতীয় ধাপের ভোটেও সামরিক সমর্থিত ইউএসডিপির প্রাধান্য স্পষ্ট। মোট 31 জন প্রার্থী কোনো ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন, যার 28 জনই ইউএসডিপির। এর পাশাপাশি মান্দালয়, বাগো, কারেন ও কাচিন রাজ্যে ভোট নিশ্চিত করতে সামরিক অভিযান, বিমান হামলা ও স্থল আক্রমণ অব্যাহত রেখেছে জান্তা বাহিনী। মিয়ানমারে জান্তা আয়োজিত নির্বাচনের ফলাফলে কোনো স্বীকৃতি দেবে না দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। এমনকি তৃতীয় ধাপের নির্বাচনেও কোনো পর্যবেক্ষক পাঠাবে না জোটটি বলে জানিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান। আরও জানান, গত বছর কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনে মিয়ানমার তাদের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ জানিয়েছিল। তবে আসিয়ান সর্বসম্মতিক্রমে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। প্রায় 15 বছর পর বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি চুল্লি পুনরায় চালু করেছে জাপান। ফুকুশিমার দুর্ঘটনার পর পারমাণবিক শক্তিতে অর্জনের পথে এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে টোকিও। স্থানীয় সময় বুধবার টোকিওর কাশিওয়াজাকি কারিওয়ারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 6 নম্বর চুল্লি পুনরায় চালু করা হয়। একদিন আগে অ্যালার্ম ত্রুটির কারণে কার্যক্রম পিছিয়ে যায়। আগামী মাসে এটি বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে বলে জানানো হয়েছে। 7টি চুল্লির এই কেন্দ্রটি একসময় 8.2 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করত। তবে আপাতত মাত্র একটি চুল্লি চালু হচ্ছে। 2011 সালের ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের পর জাপান সব রিঅ্যাক্টর বন্ধ করে দেয়। দীর্ঘ 1 দশক পর সরকার পরিষ্কার জ্বালানির লক্ষ্যে পারমাণবিক শক্তি পুনরুজ্জীবনের চেষ্টা করছে। পাকিস্তানের করাচির অন্যতম ব্যস্ত শপিং কমপ্লেক্স গুল প্লাজার একটি দোকান থেকে 30 জনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে এ পর্যন্ত 15 জনের পরিচয় জানা গেছে। স্থানীয় পুলিশ জানায়, এই 30 জনের মরদেহ উদ্ধারের মাধ্যমে গুল প্লাজার মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 60 জনে। এখনও 40 জনের বেশি নিখোঁজ আছেন বলে উল্লেখ করেন তিনি। গত শনিবার আগুন লাগে করাচির অন্যতম বড় শপিং কমপ্লেক্স গুল প্লাজায়। বেসমেন্টে শুরু হওয়া আগুন দ্রুত গতিতে পুরো শপিং কমপ্লেক্সে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। সেই আগুনের মাত্রা এত বেশি ছিল যে ফায়ার সার্ভিস কর্মীদের 24 ঘন্টা সময় লেগেছে তা নিয়ন্ত্রণে আনতে। বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রাম্পের বক্তব্যের সময় ভেন্যুতে হঠাৎ আগুন লেগে যায়। বুধবার স্থানীয় সময় রাতে সুইজারল্যান্ডের দাভোস কংগ্রেস সেন্টারে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। সুইস বার্তা সংস্থা কিস্টোন এসডিএ জানিয়েছে, আগুনের উৎস নিশ্চিত হওয়া যায়নি। উচ্চ নিরাপত্তা ব্যবস্থার কারণে ঘটনাস্থলে দ্রুত মোতায়েন করা হয় দমকল, পুলিশ ও অ্যাম্বুলেন্স। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ইউরোপের দক্ষিণাঞ্চলে তাণ্ডব চালাচ্ছে শক্তিশালী ঝড় হ্যারি। স্পেনের কাতালোনিয়ায় নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিখোঁজ রয়েছেন একজন। ইতালিতে 3 দিনে 1,500-এর বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। শক্তিশালী ঝড় হ্যারির তাণ্ডবে বিপর্যস্ত ইতালি। সবচেয়ে ক্ষতির মুখে সিসিলি। সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী সার্ডিনিয়া ও কালাব্রিয়ায় 3 দিনে 1,500-এর বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। ঝড়টি আঘাত হানে স্পেনের উপকূলীয় এলাকায়ও। জিরোনায় ওনিয়ার নদীর পানি দ্রুত বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কর্তৃপক্ষ জানায়, পানি ঘরে ঢোকার আশঙ্কা না থাকলেও পরিস্থিতি ঝুঁকিপূর্ণ।
এছাড়া জিরোনা এলাকায় গাড়ি চালাতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক ব্যক্তি। পরে উদ্ধার অভিযান শুরু করা হলেও বৈরী আবহাওয়ায় তা বন্ধ করতে হয়। বন্যার ঝুঁকিতে স্কুল ও সব ধরনের ক্রীড়া কার্যক্রম বাতিল করা হয়। ভূমধ্যসাগর উত্তাল হয়, লাল পতাকা টানানো হয় সৈকতে। কর্তৃপক্ষ বলছে, হ্যারির প্রভাব এখনও কাটেনি। উপকূল ও বন্যা কবলিত এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি ইউরোপের দক্ষিণাঞ্চল জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। নাদিম মারজান, সময় সংবাদ। গ্রিসে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত 2 জনের প্রাণহানি হয়েছে। রাজধানী এথেন্স সহ বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়। এথেন্সের দক্ষিণাংশে গ্লাইফাদা এলাকায় আকস্মিক বন্যায় ভেসে যাওয়া একটি গাড়ির ধাক্কায় এক নারী নিহত হন বলে জানায় দমকল বিভাগ। এর আগে দেশটির দক্ষিণাঞ্চল পেলোপোনিসে একটি বন্দরে উত্তাল সাগরে পড়ে কোস্টগার্ডের এক সদস্য নিখোঁজ হন। পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃষ্টিপাত পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হতে পারে। নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে ভারী বৃষ্টিতে ভূমিধসের ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে ভূমিধসের কবলে পড়ে এলাকাটির জনপ্রিয় একটি ক্যাম্প সাইট। গোসলখানা ও রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি মাটি চাপা পড়ে যায়। পুলিশ জানিয়েছে, নিখোঁজের সংখ্যা এখনও 10 ছাড়ায়নি। ধ্বংসস্তূপের ভেতর থেকে কয়েকজনকে জীবিত পাওয়া গেলেও নতুন করে মাটি সরে যাওয়ার আশঙ্কায় উদ্ধার কাজ সাময়িক বন্ধ রাখা হয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিখোঁজদের মধ্যে শিশুও রয়েছে। এদিকে পাশের পাপামোয়া এলাকায় আরেকটি ভূমিধসে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সেখানেও 2 জন নিখোঁজ রয়েছেন। মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের দায়ে বাংলাদেশি সহ কয়েকটি দেশের 42 অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া এবং নথিপত্র যাচাই শেষে গত মঙ্গলবার থেকে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এর মধ্যে তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে মালয়েশিয়া সরকার। এরই ধারাবাহিকতায় কেলান্তান ইমিগ্রেশন বিভাগ বাংলাদেশি সহ 42 বিদেশি নাগরিককে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। কেলান্তান ইমিগ্রেশন বিভাগের উপপরিচালক এক বিবৃতিতে জানান, মঙ্গলবার থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। ফেরত পাঠানোদের মধ্যে বাংলাদেশ ছাড়াও কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ভারত এবং পাকিস্তানের নাগরিক রয়েছেন। সংশ্লিষ্ট দূতাবাসগুলোর মাধ্যমে ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র নিশ্চিত করার পরেই তাদের বিমানে তুলে দেওয়া হয়। ইমিগ্রেশন বিভাগ আরও জানিয়েছে, অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে এসব ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। ফলে ভবিষ্যতে তারা আর মালয়েশিয়ায় পুনরায় প্রবেশের সুযোগ পাবেন না। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে কেলান্তান ইমিগ্রেশন বিভাগ যে কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর, নিয়মতান্ত্রিক এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রত্যাশা করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিবিসি ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ভারত সম্পর্ক, 2 দেশের টানাপোড়েন সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, কিছু ভুল বোঝাবুঝি বা অর্থনৈতিক কারণে বাংলাদেশ ভারত সুসম্পর্ক বজায় রাখা 2 দেশের জন্যই গুরুত্বপূর্ণ। 24 জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কে দেখা দেয় টানাপোড়েন, সংখ্যালঘু নির্যাতন, সীমান্ত উত্তেজনা, এমনকি পাল্টাপাল্টি কূটনৈতিক তলবের মতো ঘটনা ঘটে। সবশেষ বাংলাদেশে ভারতের হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলোতে দায়িত্বরত কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরে নেওয়ার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। এমন পরিস্থিতির মধ্যেই বিবিসি ইন্ডিয়াকে সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ওই সাক্ষাৎকারে দিল্লিতে শেখ হাসিনার ভারতে অবস্থান, জাতীয় নির্বাচন, ঢাকা নয়াদিল্লি সম্পর্ক সহ বিভিন্ন বিষয় উঠে আসে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লিতে বসে শেখ হাসিনার কোনো ধরনের বিবৃতি প্রত্যাশা করে না ঢাকা। বর্তমান পরিস্থিতিতে এমন তৎপরতা বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য ভালো কোনো উদাহরণ হবে না বলেও মনে করেন তিনি। Sheikh Hasina has gone to India and has been given shelter. She is restrained from making statements which does not go for the situation in Bangladesh.
and also doesn't bode very well for the relation between the two countries. সংখ্যালঘুদের ওপর নিপীড়নের প্রতিটি ঘটনায় সরকার দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, ভারতের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশ কখনোই কথা বলে না। বাংলাদেশের বিষয়েও ভারত সরকারের একই নীতি মেনে চলা উচিত। We do not speak about the actions against the minorities in India, and I would expect that the Indian authorities should follow the same. হাসিনা সরকারের আমলে ইচ্ছে করে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ করা হয়েছিল উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নয়াদিল্লি ইসলামাবাদ একে অপরকে শত্রু মনে করলেও দুই দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। Bangladesh used to go for treatment in. রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। Comment on whether. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালট সংগ্রহ ও ভোট প্রদান সংক্রান্ত নির্দেশনা ইস্যুতে কুয়েতে এক মত বিনিময় সভা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ওই সভায় পোস্টাল ব্যালট পেতে ভোগান্তির কথা তুলে ধরেন প্রবাসীরা। সব প্রতিবন্ধকতা দ্রুত নিরসনের আশ্বাস দিয়েছেন রাষ্ট্রদূত। মনসুমনের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। স্থানীয় সময় মঙ্গলবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান নিশ্চিত করতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় পোস্টাল ব্যালট সংগ্রহ, ভোট প্রদান প্রক্রিয়া এবং প্রয়োজনীয় নির্দেশনা তুলে ধরা হয়। এ সময় প্রবাসীরা পোস্টাল ব্যালট পেতে বিভিন্ন ধরনের ভোগান্তি ও জটিলতার কথা তুলে ধরেন। চারটা এরিয়া নিয়ে একটা পোস্ট অফিস করা, ওই পোস্ট অফিসে সবগুলো এরিয়ার ভিত্তি। আমাদের পোস্ট বক্স নাম্বার যারা আমাদের ভাড়ানো আছে সেগুলির মধ্যে ওই নাম্বারগুলো দিয়ে দেয় আমাদের, তাহলে আমরা জিনিসটা মানে সহজে জনগণের কাছে পৌঁছে দিতে পারবো। আবৃত্তি বললাম, ইংলিশে বললাম, সব কিছু প্রুফ সেগুলো লিখে দাও। আমি লিখে দিলাম, ম্যাডামকে দিলাম, ম্যাডাম বলতে তোমার এখানে আসছে, কিন্তু এখানে 2 দিন বস্তা আছে, তুমি খুঁজো। আমি 2 দিন বস্তা খুঁজলাম, খোঁজার পর আমি ওখানে পাই নাই। আমরা যে লোকেশন চালু করে ওদের যে রেজিস্ট্রেশন করছি, সেম প্লেস অ্যাড্রেসটা এসে গেছে ওদের ইয়ের মধ্যে। রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন আশ্বাস দেন, সব ধরনের প্রতিবন্ধকতা দ্রুত নিরসনে দূতাবাস প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। পোস্টাল ব্যালটের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি। নিজের ব্যালট পেপারে নিজের ছাড়া অন্যের ভোট দেওয়ার কোনো রকম কোনো স্কোপ নাই। এত কষ্ট করে এত ব্যবস্থাপনার মাধ্যমে সরকার পাঠাচ্ছেন আপনাদের ভোট দেওয়ার জন্য, এই ভুলটা আমরা যেন না করি। কুয়েত থেকে মোট 35,386 জন প্রবাসী ভোটার হিসেবে আবেদন করেন। এর মধ্যে 35,262 জনের আবেদন অনুমোদিত হয়, যার মধ্যে 524 জন নারী ভোটার রয়েছেন। কুয়েত থেকে মঈন সুমন, সময় সংবাদ। বিশ্বকাপে অংশগ্রহণ ইস্যুতে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সবাই সাইলেন্ট প্লিজ। আজকে আমি বাংলাদেশের জাতীয় দলের যে ক্রিকেট প্লেয়াররা আছে ওনাদের সাথে আমাদের বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলুল ভাই, আমাদের সিনিয়র একজন ক্রিকেট বোর্ডের কর্মকর্তা ফাহিম ভাই, আমাদের সচিবকে নিয়ে বসেছিলাম। আমি ব্যক্তিগতভাবে ক্রিকেটের অনেক বড় একজন ভক্ত। আমি বাংলাদেশ ক্রিকেট টিমে লিটন আছে, মিরাজ আছে, নাজমুল আছে, সোহান, তামিম, সবারই ভক্ত। তো স্বভাবতই আমরা সবাই চেয়েছি আমরা যেন বিশ্বকাপ ক্রিকেট খেলতে পারি, আমরা যেন T20 বিশ্বকাপ খেলতে পারি, কারণ আমাদের ক্রিকেটাররা এটা কষ্ট করে অ্যাচিভ করেছে। কিন্তু আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে, সেই নিরাপত্তা ঝুঁকি পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে নাই। আমাদের যে নিরাপত্তা ঝুঁকির যে আশঙ্কা তৈরি হয়েছে, এটা কোনো বায়বীয় বিশ্লেষণ বা ধারণা থেকে হয় নাই, এটা একটা সত্যিকারের ঘটনার থেকে হয়েছে, যেখানে আমাদের দেশের একজন সেরা প্লেয়ারকে উগ্রবাদীদের কাছে মাথা নত করে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ভারত থেকে বের করে দিয়েছে, কথা বের করে দিতে বলেছে। তো এখন আইসিসি যে টুর্নামেন্টটা তো ভারতেই হবে। আইসিসি আমাদেরকে যতই বলুক নিরাপত্তা আশঙ্কা নেই, আইসিসি নামে তো আলাদা কোনো দেশ নাই। যেই দেশে আমার একটা প্লেয়ার নিরাপত্তা পায় নাই, এবং যেই দেশে ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারের একটা এক্সটেন্ডেড পার্ট, তারাই আমার প্লেয়ারকে উগ্রবাদীদের চাপে নিরাপত্তা দিতে ব্যর্থ বা অনীহ হয়েছে, সেই দেশেই খেলা হচ্ছে,
সেই দেশের পুলিশ, সেই দেশের সিকিউরিটি এজেন্সিরই দায়িত্ব হবে ক্রিকেটারদেরকে নিরাপত্তা দেওয়া। তো আমরা তাহলে ওই ঘটনার পরে কি এমন চেঞ্জ হয়েছে ভারতের যে আমরা ভাবতে পারবো যে ভারতে আবার কোনো উগ্রবাদী আস্ফালন হবে না, এবং ভারত আমাদেরকে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই তো কি হয়েছে, আমাদের ক্রিকেটারদের, আমাদের সাংবাদিকদের, আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে। এটা আমরা কিসের থেকে কনভিন্সড হব? আমাদেরকে এই বিষয়ে কনভিন্স করার জন্য আইসিসি কোনো চেষ্টা করে নাই। আইসিসি আসল যে ইনসিডেন্ট সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। যেখান থেকে গ্রিভান্সটা, সেই ঘটনা নিয়ে আইসিসি কোনো স্ট্যান্ড নেয় নাই ঠিক মতো। এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা যে যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা, বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই, কোনো রকম কনভিন্স করার চেষ্টা করে নাই। ফলে আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। আমরা এখনও আশা করব, আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই, আমরা এখনও আশা করব আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার যে অধিকার, যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে, এরকম বহু নজির পৃথিবীতে আছে যে অন্য একটা ভেন্যুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে, আমাদের এখানে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে। আমরা এখনও আশা ছাড়ি নাই, আমরা আশা করব আইসিসি আমাদের জেনুইন সিকিউরিটি রিস্কটা সুবিবেচনার সাথে নিয়ে আমাদেরকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেবে বিশ্বকাপ। আমরা সেই আশাবাদ নিয়ে এখনও অপেক্ষা করছি। ধন্যবাদ। আর বাকি যা বলার বুলবুল ভাই বলবে। আমার একটা মিটিং আছে, আমি আপনাদের থেকে কাইন্ডলি বিদায় নিচ্ছি। আচ্ছা, আমি আজকে ক্রিকেটারদের সাথে যখন কথা বলেছি, আমি প্রথমেই বলেছি ক্রিকেটারদের সাথে আমার যা কথা হবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের প্রিভিলেজ কমিউনিকেশন। তাদের কারো কথা আমি সাংবাদিকদের বলবো না, তারা নিজেরা বলতে চাইলে বলবে। আমার কোনো কথা তাদেরকে কি বলেছি সেটাও বলবো না, শুধু এইটুক বলবো, কারণ এটা একটা প্রিভিলেজ কমিউনিকেশন। আমি যদি বলি যে ক্রিকেটাররা কী বলেছে সব আপনাদের বলবো, তাহলে তো ওরা মন খুলে কথা বলতে পারবে না। আমাদের এই সাক্ষাতের উদ্দেশ্যটা ছিল আমরা সরকার কেন এই সিদ্ধান্তটা নিয়েছে সেটা তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে বলা, কনটেক্সটটা বলা। আমার কাছে মনে হয়েছে যে তারা এটা বুঝতে পেরেছে, এটাই পারপাস ছিল, আর কিছুই না। আর তারা কি বলেছে সেটা বলার অধিকার আমার নাই। বিশ্বকাপ খেললে বাংলাদেশে কি ক্ষতি হবে সেটাও আপনাদের বিবেচনা নেওয়া উচিত। মাথা নত করে নিজের দেশের মানুষকে সিকিউরিটি রিস্কের মধ্যে ফেলে এই আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা না করে একটা জেনুইন রিস্কের মধ্যে নিজের দেশের শুধু খেলোয়াড় না, দর্শক এবং সাংবাদিকদেরকে ঠেলে দিলে কি ক্ষতি হতে পারে সেটাও আপনাদের সবার বিবেচনা নেওয়া উচিত। সরাসরি যুক্ত ছিলাম হোটেল ইন্টারকন্টিনেন্টালে, সেখানে বক্তব্য রাখছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এই ছিল আন্তর্জাতিক সময়, এরপর বিকেল সঙ্গে থাকুন সময়।